নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন আলাপন রায়চৌধুরীর কলমে তিব্বতের রাক্ষস রহস্য। মিস্ট্রি হান্টার সত্য সিম্মি সিরিজের এই মাইথোলজিক্যাল অ্যাডভেঞ্চার গল্পটি 2024 সালে পাতাল প্রবেশ শিরোনামে প্রকাশিত হয় নবপ্রভাত সাহিত্য পত্রিকায়। গল্পের লেখক দমদম নিবাসী আলাপন রায়চৌধুরী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পর ইংরেজিতে অধ্যাপনা নিয়ে কর্মজীবন শুরু করেন। এছাড়া কয়েক বছর নিউজিল্যান্ডেও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত থেকেছেন তিনি। সাহিত্য এবং ইতিহাস ছাড়াও পরিবেশ বিদ্যার প্রতি তার বিশেষ আগ্রহ আছে। বাংলা ও ইংরেজি ভাষায় লেখা তার গল্প, প্রবন্ধ ও কবিতা নানান পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। বিভিন্ন ইউটিউব চ্যানেলেও প্রকাশিত হয়েছে তার থ্রিলার, অ্যাডভেঞ্চার ও কল্পবিজ্ঞান ভিত্তিক গল্প। আজ গল্প পাঠে আবির। সত্যর ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, সিম্মির ভূমিকায় আয়ুষী ব্যানার্জি, লামার ভূমিকায় মৃন্ময় মান্না, আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন RD ক্রিয়েশনস। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন আলাপন রায়চৌধুরীর কলমে তিব্বতের রাক্ষস রহস্য। ব্রেকফাস্ট টেবিলে সত্য আর সিম্মি একসাথে হলো সেদিন সকালে। সিম্মি লেন্স পরেছিল না। ওর প্রাকৃতিক কটা চোখের চাহনির মধ্যে কিরকম একটা আচ্ছন্ন ভাব ছিল। সত্য সেটা খেয়াল করেনি, হয়তো এটা ভেবেই যে ঘুমের ঘোর কাটেনি সিম্মির। তবে সিম্মি মুখ খুলতেই পরিষ্কার হলো ব্যাপারটা। ও বলল, জানো, কাল রাতে भीड़ वाले बाबा मेरे सपने में आए थे। সত্য অবাক হয়ে খাবারের থেকে নজর সরিয়ে বলল, বলো কি? আমিও তো ওনাকে দেখলাম স্বপ্নে। সিম্মি এবার চমকে উঠে যেন সজাগ হলো। তারপর বলল, सच? মুচ। স্বপ্নের মধ্যে উনি বললেন খুব শীঘ্রই দেখা হবে আবার। আশ্চর্য ব্যাপার তো, আমিও তো একই স্বপ্ন দেখেছি। সিম্মি অবাক হয়ে তাকিয়ে রইল শুধু। সিম্মির কটা চোখের দিকে তাকিয়ে সত্য বলল, আচ্ছা, কখন দেখলে কিছু বুঝতে পারলে? ভোর বেলা মনে হয়। আমিও হয়তো ভোরেই দেখেছি। আচ্ছা, কথায় বলে ভোরের স্বপ্ন সত্যি হয়। ওটা তো কথার কথা। একদমই। কিন্তু আমরা দুজন মোটামুটি একই সময় একই স্বপ্ন দেখলাম কেন? সিম্মি ঠোঁট উল্টে না জানার ভঙ্গি করল। শুনেছি গ্যাস হলে মৃত লোকের স্বপ্ন দেখে লোকে। হোমিওপ্যাথিতে সিমটম নেওয়ার সময়ও ডাক্তারদের পেশেন্টকে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে শুনেছি। কি মৃত লোকের স্বপ্ন আসে কিনা? হ্যাঁ। আত্মা স্বপ্নের মধ্যে ঢুকতে পারে তো? হ্যাঁ, পারে বলেই তো শুনেছি। আর স্বপ্নতে আমরা অজান্তেই যে অ্যাস্ট্রাল প্রজেকশন করছি না তা কে জানে। অল্টারনেট রিয়েলিটির ঝলকও হতে পারে তো স্বপ্ন? ইয়প, এই থিওরিটাও বাজারে আছে। এই সব কথা হতে হতেই হঠাৎ সবজিওয়ালার গলা শোনা গেল। রোজকার মতো সবজির ঠেলা গাড়ি নিয়ে হাজির সবজিওয়ালা বিকাশ। সিম্মি উঠে বাইরে যাচ্ছিল। সত্য বলল, ছাড়া বাইরে যেও না। ও ইয়েস, থ্যাঙ্কস, একদম খেয়াল ছিল না। আমি যাচ্ছি, দাঁড়াও। সত্য সবজি কিনে ফিরে আসার ফাঁকেই সিম্মি ব্রেকফাস্টে সেরে ফেলল। আজ মর্নিং রানে যাবে না ও, পরে যোগ ব্যায়াম করবে। সত্য সবজি নিয়ে ডাইনিং স্পেসে ঢুকে সেগুলো রেখে কয়েকটা টাকার নোট আলোয় মেলে ধরল ভালো করে। সিম্মি সেই সময়টা সত্যকে লক্ষ্য করছিল। এরপর সত্য বলল, নতুন কাজ এসে গেছে বুঝলে, কিন্তু আমি একা যাবো এবার। তুমি এদিকে কাজ মিটিয়ে কলকাতা যেতে পারো। কিন্তু কাজটা কি শুনি? সত্য কাজটা বলায় সিম্মি বলল, আমার মনে হয় আমার তোমার সাথে যাওয়াটা উচিত। কিন্তু ওপরওয়ালার হুকুম, কিচ্ছু করার নেই। ঠিক আছে, আমি এদিকের কাজ শেষ করে চলে আসব। বাই চান্স যদি দরকার হয় কলকাতা যাব না।
ঠিক আছে, একটা টেন্টেটিভ ডেট ঠিক করে নিচ্ছি, যেদিন কোনো একটা পয়েন্টে আমরা মিট করব। স্টাডিতে এসো। সেদিন আবার ওদের দুজনের আলোচনা শুরু হলো। সত্য বলল, লাদাখে অসুর। क्या? লাদাখে অসুর দেখা গেছে বলে দাবি। পাদুম বলে একটা জায়গার কাছের পাহাড়ে। অন্তত বর্ণনা থেকে তো তাই মনে হলো। অসুরের মতো কিছু বা কেউ, অথবা অসুরই। সেই হর্নড হেলমেট, মানে সেই মুকুটের ওপর শিং, প্রাচীন কালের মতন। ओह यस, পৌরাণিক সিরিয়ালে দেখেছি। আর হ্যাঁ, সেবার পাঠানকোটের রাক্ষসদের মাথায়ও। সেই সবকিছুই আর কি। আরে সেই জন্যই তো আমাদের ডাক পড়ছে। আর যতদূর মনে পড়ছে, এই ধরনের হেলমেট অতীতে বিভিন্ন উপজাতি ব্যবহার করত, হয়তো আজও করে চলেছে। ওখানেও কি পুরো একটা গ্রুপ? তা তো জানা যায়নি, ওটা তো আমাদের জানতে হবে। আপাতত একটাই স্পটেড হয়েছে। আচ্ছা, লাদাখ তো তিব্বতের পাশেই। আর তিব্বত মানেই অসুর। সেটা কেন? আরে জুলস ভার্নের ওই লেখাটার কথা শুনেছো? ওই যে আ জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। তুমি আগর তো ইমপ্লাই করছো। ইয়প, জানি তো। কথিত আছে যে তিব্বতের মাটির তলায় অসুরদের একটা আলাদা জগৎ আছে, সেটাই আগর্ত। সেজন্যই ভাবছি যে এই অসুর ওই আগর্তের বাসিন্দা কিনা, যদি আগর্ত বলে আদেও কিছু থাকে তো। কিন্তু এই ধারণাটা কিভাবে আর কেন জন্মালো? এত গভীর আমি যাইনি গো। আচ্ছা, হলো আর্থ থিওরির সাথে কি এটা সম্পর্কিত? সেটাও ঠিক বলতে পারবো না, তবে হতেই পারে দুটোর মধ্যে খুব মিল। মাটির তলায় একটা জগৎ, ক্রাস্টের তলায় একটা সম্পূর্ণ আলাদা পৃথিবী, যার সাথে আমাদের পৃথিবীর কোনো সম্পর্ক নেই। হলো আর্থ থিওরি তো জুলস ভার্নের গল্পের কথাটাই বলছে। আর সেই পৃথিবীর ভেতরের পৃথিবীতে নাকি একটা নিজস্ব সূর্যও আছে, নিজস্ব বাস্তুতন্ত্র আছে, সেখানকার প্রাণীগুলো আছে। বাস্তু হোয়াট? কি বললে? ইকোসিস্টেম। আর আমাদের পৃথিবী বা ক্রাস্টের বিভিন্ন জায়গা আছে যেখান দিয়ে সেখানে পৌঁছানো যায়। যেমন ধরো মেরু অঞ্চলগুলো। মেরু অঞ্চল মিন্স মেরু পর্বত? আরে না না না, ওটা তো সম্ভবত ইন্ডিয়ার ওপরের পামির পর্বত। প্রাচীন ভারতের অংশ ছিল ওটা, যতদূর জানি, মানে যাকে এখন গ্রেটার ইন্ডিয়া বলে আর কি। ও আই সি। আমার মাদের দেশের বাড়ি যেখানে ছিল, সেখান থেকে পামির পর্বত খুব দূরে নয়। গল্প শুনেছি আমি নানির কাছে। ও হ্যাঁ, পেশোয়ারের কাছে তো তোমার আসল মামার বাড়ি। হ্যাঁ, পেশোয়ারের উত্তর দিকের পাহাড়ে। আচ্ছা হ্যাঁ, তো যেটা বলছিলাম, মেরু অঞ্চল বলতে নর্থ পোল, সাউথ পোল। আচ্ছা আচ্ছা, মেরু অঞ্চল আর মেরু পর্বত সম্পূর্ণ আলাদা জিনিস তাহলে। এই হলো আর্থের ব্যাপারটা যদি সত্যি হয়, তাহলে হিমালয় কি এরকম কোনো বটমলেস পিট আছে যেখান দিয়ে পাতালে পৌঁছানো যায়? তবে এই আগর্ত মিথ্যেও কেভ সিস্টেমের উল্লেখ আছে না? হ্যাঁ, কেভ নেটওয়ার্ক বা গুহাশাড়ি তো পৃথিবীর বিভিন্ন জায়গায় পাওয়া গেছে মাটির নিচে। আবার কোথাও কোথাও পাথরের, মানে পাহাড়ের ভেতরেও। মাটির তলায় তো সারি সারি গুহা আর সুড়ঙ্গ, সুড়ঙ্গের ছড়াছড়ি। সুড়ঙ্গ শহর বললেও ভুল হবে না কিছু কিছু ক্ষেত্রে। হিমালয়ে তো বৌদ্ধ গুহা, গুম্ফা টুম্ফাও আছে। হিমালয়ের ব্যাপারে তো নিশ্চিতভাবে কিছু বলা যায় না, এখানে যে কি থাকতে পারে আর না থাকতে পারে। ওই কেঁচো খুঁড়তে কেউটে না কি বলে না বাংলায়, সেই ব্যাপারটা আর কি। আর হিমালয়ে কি পাওয়া যেতে পারে আর না পারে, আর এই জন্যই আমরা এত কাজ পাই অবশ্য। এই বলে সত্য সিম্মির দিকে তাকিয়ে চোখ মারল, আর সিম্মি তার পরিপ্রেক্ষিতে একটা বাঁকা হাসি হাসল। তারপর সত্য বলল, প্রশ্ন হলো, তিব্বতের আগর্ত কি আসলে জাস্ট একটা কেভ সিস্টেম? আর সেটা পুরোটাই বা তার একটা অংশ আমাদের আজকের দিনে লাদাখে আছে কিনা, এর কতটা বাস্তব আর কতটা বাড়িয়ে বলা তাও জানা নেই আমাদের। আর ওই লাদাখি রাক্ষস, সে যদি রাদার তারা যদি সত্যি হয়, তাহলে তারাই বা কারা? কোনো কেভ সিস্টেম মানে ওই গুহার সারি থেকে থাকলে সেখানে কি কোনো রিমোট ট্রাইব বসবাস করে? বা ফেরাল পিপল, যারা মূল স্রোতের মানব সভ্যতার থেকে অনেক দূরে আলাদা হয়ে থাকে?
আচ্ছা, তোমার এটা কেন মনে হলো যে লাদাখের অসুররা ফেরাল হতে পারে? পাঠানকোটের অসুররা তো সবার সাথে মিলেমিশেই থাকতো, কেউ জানতও না। বিস্তীর্ণ ধূসর মরুভূমি, পপুলেশন ডেন্সিটিও কম, এরম জায়গায় তো ফেরার লোকজনে লুকিয়ে থাকার পক্ষে আদর্শ। বাত তো সেহি হ্যায়। তবে পাঠানকোটের মতন যদি এদের একটা পুরো গোষ্ঠী থেকে থাকে লাদাখে বা অন্য কোনো জায়গায়, তাহলে তাদের ফেরাল বলা চলে কি? একটা গোটা উপজাতি, মানে যেখানে সবাই মানুষের সংস্পর্শেই রয়েছে, আমরা যাকে সভ্যতা বলে জানি, তার থেকে দূরে থাকলেও মানুষের ছোঁয়া বা উপস্থিতি থেকে দূরে তারা তো নয়। সেক্ষেত্রে তো তারা আনকন্ট্যাক্টেড ট্রাইব। এরম উপজাতি তো অ্যামাজনের জঙ্গলে, তারপর সেন্টিনেল দ্বীপে, এসব জায়গায় আছেই, যাদের বাইরের পৃথিবীর সাথে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আর সম্পর্ক তৈরি হোক সেটাও তারা চায় না। তারা প্রকৃতির কোলেই খুশি। একদিক দিয়ে ভালো। মানিকবাবুর আগন্তুক ছবিটা মনে পড়ে গেল। হোয়াট ওয়াজ দ্যাট? দ্য লাস্ট পার্ট? A movie by the great Ray, whose namesake I am. Never mind. ওহ, ওকে। আরেকটা ব্যাপার, শোনা যায় যে আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলে আমেরিকান আর্মি একটা গুহাতে এক দৈত্যের সম্মুখীন হয়। মানে দৈত্য বা দৈত্যাকার মানুষ। সেই দৈত্য তো ফেরাল রাক্ষস হতে পারে। ফেরাল গুহা নিবাসী অসুর, যা রটে তার কিছুটা তো সত্যি বটে। এরকম একটা থিওরিও আছে কিন্তু বাজারে। প্রকৃতির রোষের শিকার হয়ে 10 রাজন যুদ্ধে হারার পর কিছু অসুর আফগানিস্তানের উত্তর অঞ্চলে গিয়ে আশ্রয় নেয়, সেখানে এক নতুন রাজত্ব স্থাপন করে। তারাই পরবর্তীকালে ইরান আর পশ্চিম এশিয়ার অন্য অঞ্চলে ছড়িয়ে পড়ে। আই সি। ইন্টারেস্টিং। পুরাণে দৈত্যরা হয়তো এমন একটা উপজাতির মানুষ ছিল যারা তখনকার গড় মানুষের চেয়ে লম্বা চওড়া বেশি ছিল। সে থেকেই হয়তো তাদের এই বিরাট চেহারার ব্যাপারটা প্রথমে জনশ্রুতি আর পরবর্তীকালে রূপকথায় পরিণত হয়। তাদেরও রাক্ষস বলে গণ্য করা হতো তো? সত্য হ্যাঁ সূচক ভঙ্গিতে মাথা নেড়ে বলল, একটা ব্যাপার ঠিক, যে সেদিনের সেই অসুরদের সাথে আজকের কান্দাহার অঞ্চলের এই দৈত্যের কোনো সম্পর্ক আছে কিনা তা জানতে পারলে শুধু অন্ধকারে ঢিল ছোড়াই সার হবে। আর এমনিতেও কান্দাহার আফগানিস্তানের উত্তরভাগে অবস্থিতও নয়। যাকে, ওই কান্দাহার জায়েন্টের কেসটা অন্তত আমাদের হাতের বাইরে, তাই ভেবে লাভ নেই। কাজে ফেরা যাক। লাদাখের যেখানে যেতে হবে সেই জায়গাটা কিছুক্ষণ স্টাডি করে সত্য বলল, জম্মু আর হিমাচলের ঠিক ওপারে লাদাখের জান্সকার অঞ্চল। পাদুম টাউনটা হলো জেলা হেডকোয়ার্টার টাইপের ওই অঞ্চলের। ওর আশেপাশে থেকেই অপারেট করতে হবে আমাকে। সিম্মি সেই ফাঁকে যাওয়ার রুটটা দেখে নিয়েছে। ও বলল, ওখানে হোটেল বা হোমস্টে তো কমই হবে, তবে ঠিক জায়গায় লোকেট করতে পারলে হয়তো জেলা হেডকোয়ার্টার থেকে আরেকটু দূরে গিয়ে থাকতে পারবে, লোকজনের থেকে একটু দূরে। ওখানকার পপুলেশন ডেন্সিটি তো কম ইন্ডিয়ার অন্য জায়গার তুলনায়, তাই ওখানকার হেডকোয়ার্টারেও লোকজন গড়ে কমই হবে ইন্ডিয়ার অন্য জেলার হেডকোয়ার্টারগুলোর তুলনায়। আচ্ছা, মিডিয়ার ব্যাপারে কিছু জানতে পারলে? মানে কেসটার মিডিয়া কভারেজ হয়েছে কিনা? ইয়াপ। আরে না না, এটা গোপন সূত্রে পাওয়া খবর, অসমর্থিত সূত্র অবশ্য, তবে ওপরওয়ালারা নিশ্চিত হতে চায়। মানে যাতে পড়শি দেশগুলোর নতুন কোনো অতর্কিত আক্রমণের ভয় না থাকে। আর অসুর না এলিয়েন না অন্য কিছু, সেটা জানাটাও জরুরি। মিডিয়া এখনো বন্ধ পায়নি এটার। বাই দ্য ওয়ে, আমি রুটটা দেখলাম। মানালি হয়ে যেতে পারবে তুমি, তারপর লে হয়ে জাস্কার, অ্যান্ড আই উইল ফলো ইউ। বাহ, যে খবরটা দিয়েছে সে আমাদেরই একজন। তার সাথে লেতে দেখা করে নেব আমি পাদুম যাওয়ার পথে। আমরা পাঠানকোটে থাকলে অবশ্য আরো সহজে পৌঁছানো যেত। এনিওয়ে, তোমার মিনিমাম 1.5-2 দিন লাগবেই। চণ্ডীগড় আর মানালিতে নাইট স্টেও করতে হবে লের পথে রওনা হওয়ার আগে। ওখান থেকে দুটো রুট, একটা কার্গিল হয়ে আর একটা লিংশেড হয়ে। লিংশেডটাই শর্টকাট হবে। কি কি জিনিস লাগবে তার একটা লিস্ট বানিয়ে নেবো আজ আমরা দুজনে মিলে ভেবে চিন্তে। ওকে, ভালো কথা। আমি তোমার সাথে কতদিন বাদে মিট করব? তুমি ওই কাজটা শেষ হলেই চলে এসো। আরে তাও একটা ডেট আর টাইম তো বলো। হ্যাঁ, তা তোমার কতদিন লাগবে মোটামুটি? ওই অ্যারাউন্ড 1.5 উইকস।
তাহলে আমি যেদিন বেরোবো সেদিন থেকে 15 দিন বাদে মিট করবে। তার আগে কাজ শেষ হয়ে গেলে আমি বার্তা পাঠিয়ে দেবো, লোকেশন চেঞ্জ হলেও জানাবো, নয়তো পাদুমে মিট করব, বুঝলে? তারপর সত্যর কি মনে হতে ও গুহা নিয়ে ইন্টারনেটে একটু পড়াশোনা শুরু করলো কিছুক্ষণ। তারপর সিম্মিকে ও বলল, ভিয়েতনামের হাংসান ডুং গুহার ব্যাপারে পড়লাম। পৃথিবীর সবচেয়ে বড় গুহা, যার ভেতরে নদী, জঙ্গল, মেঘ টেঘ সবই আছে। আছে তার নিজস্ব আবহাওয়াও। অদ্ভুত, তাই না? বাবা, এরম জায়গায় তো কোনো ট্রাইব অনায়াসে থাকতে পারে। তুমি এরকম কোনো গুহায় কখনো গেছো নাকি? না না, নট ইয়েট। ওখানে ক্যাম্প করলে দারুণ লাগবে কিন্তু। তা লাগবে, তবে তবে কি? একটা কথা মনে করার চেষ্টা করছিলাম। আমার মনে পড়লো, এটাই কি সেই গুহা যেখানে লিজার্ড ম্যান দেখা যায় বলে শোনা যায়? ইয়েস, এটাই আমি ভাবছিলাম। আমার ভাষা মনে পড়ছিল, নামটা খুব চেনা চেনা লাগছিল। হাংসাং ডুং হলো লিজার্ড ম্যানের গুহা। আমার মনে পড়ে গেল। ভাগ্যিস মনে পড়লো, আমি না মনে করতে পারলে আজ সারা দিন ওটাই মাথায় ঘুরতো। এই কথায় ওরা দুজনেই একটু হাসলো। তারপর সত্য হালকা গম্ভীর হয়ে বলল, এই ভিয়েতনামের গিরগিটি মানবের কিংবদন্তির আড়ালেও কোনো হারানো বা অনাবিষ্কৃত উপজাতির বাস্তবে অস্তিত্ব থাকতেই পারে। আবার কোনো ক্রিপ্টিডও হতে পারে। সত্য মাথা নাড়ল। এই বিদেশি ক্রিপ্টিডের কেসগুলো যে কবে পাবো আমরা। আমারও খুব ইচ্ছা অন্তত কিছু বিদেশি মিস্ট্রি নিয়েও কাজ করার। সুযোগ আসবে আশা করি। যাই হোক, ভিয়েতনামের এই গুহার মতো এরকমই কোনো গুহার গল্পই কালক্রমে আগর্তর উপাখ্যানে পরিণত হয়নি তো? আগে দেখা তো যাক যে কেস মে দম হ্যায় কি নেই। পাঠানকোটের মতন পাদুমেও অসুর আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক। আমার মনে হয় তোমার জিপিআর বা LIDAR নিয়ে যাওয়া উচিত। অন্তত LIDARটা। কোনো ফেরাল ব্যক্তি হোক বা আনকন্ট্যাক্টেড বা মূল স্রোত থেকে বিচ্ছিন্ন ট্রাইবের সদস্য, সে বা তারা যে মাটির তলায় থাকবে তারও তো কোনো মানে নেই। তাই আর তাছাড়া এটাও ঠিক যে আর্মি চেকপোস্টে প্রবলেম হতে পারে, পুলিশ বা অন্য লোকজনেরও সন্দেহ হতে পারে। জিপিআর বা LIDAR নিয়ে গেলে জিনিসটা বাজেয়াপ্ত হয়ে গেলে তো আরো কেস। রাইট ইউ আর বেবি। এটা এমন একটা জায়গা যেখানে আউট অফ দ্য অর্ডিনারি কিছু নিয়ে যাওয়া যাবে না, গেলেই সন্দেহ হবে। তাই আগে এটুকু বুঝে নিই যে কেসটায় আদেও দম আছে কিনা। পরের দিন সত্য হেডকোয়ার্টারে গেল প্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার জন্য। সত্য সেন্ট্রাল ডাটাবেসেও একবার ঘেঁটে নিয়ে দেখে নিল যদি সেখান থেকেও কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তারপর সেখান থেকে বাড়ি ফিরে এলো সেই দিনই। তারপর দিন ভোরবেলা সিম্মি ওর গালে চুমু খেয়ে বিদায় জানালো সত্যকে। ও নিজের গন্তব্যের উদ্দেশ্যে একটা ছোট গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়ল। সাথে রয়েছে মাউন্টেন সিকনেসের জন্য হোমিওপ্যাথিক ওষুধ আর অক্সিজেন। যেহেতু অনেকটা পথ আর একাও ড্রাইভার, তাই উত্তরাখণ্ডের চমলি থেকে যাত্রা শুরু করে মাঝে মাঝে থেমে এগোতে লাগলো। পথ চলতে চলতে পাল্টাতে থাকে ভূপ্রকৃতি ও তার সৌন্দর্য। সন্ধ্যায় চণ্ডীগড় পৌঁছে শহরের কাছে একটা হোটেলে রাত কাটিয়ে পরের দিন সকালে আবার বেরিয়ে পড়ল সত্য। লাদাখ এলাকায় ঢোকার পর গাড়ি দাঁড় করিয়ে প্রথমে কিছুক্ষণ সেখানকার অপার্থিব শোভা উপভোগ করে নিল। অবশ্য পুরো যাত্রাপথেই ও যখনই থেমেছে চারিদিকের ভিউটা উপভোগ করতে ভোলেনি। তারপর আবার স্বচ্ছ নীল আকাশের তলায় কত রুক্ষ শুষ্ক উপত্যকা পেরিয়ে এগোনো শুরু করলো সত্য। সেদিন রাতটা তার কাটলো লাদাখের প্রাণ কেন্দ্র লে শহরে। যার কথায় এত দূর আসা, রাতে হোটেলের কাছে একটা ক্যাফেতে দেখা করতে এলো লোকটি। সে বলল যে পাদুমে আর তার আশেপাশের এলাকায় অসুর দেখা যাওয়ার ব্যাপারটা ওখানে কানা ঘুষো শোনা গেছে। তার থেকে যেখানে অসুর দেখা গেছে তার এক্সাক্ট লোকেশনটাও জেনে নিল ও। পরের দিন রাস্তা খারাপ থাকার ফলে লিংশেড গ্রামে পৌঁছতে বিকেল হয়ে গেল ওর।
তাই সেখানে পৌঁছে রাত্রে একটা হোমস্টেতেই থাকার সিদ্ধান্ত নেয় সত্য। পরের দিন সকালে বেরিয়ে পাদুম পৌঁছে যায় ও। রাস্তা খারাপ থাকার ফলে আবারও হিসেবের তুলনায় বেশি সময় লাগলো, আর খেতে হলো খারাপ রাস্তার ধুলো। সেদিন হোটেলে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে অন্ধকার হওয়ার আগেই সত্য হাইওয়ে দিয়ে সেই জায়গাটায় দেখতে গেল যেখানে আর যার আশেপাশে ওকে অনুসন্ধান চালাতে হবে। জায়গাটা পাহাড়ি হলেও হাইওয়ের ধারে গাড়ি দাঁড় করিয়ে সেখান থেকে বাইনোকুলার দিয়ে ভালো করে চারিদিকটা সময় নিয়ে নিরীক্ষণ করলো সত্য। পরের দিন সকালে ওখান দিয়ে যে ট্রেকিং রুটটা গেছে সেটা ধরে সেখানে পৌঁছবেও, এটাই প্ল্যান। যেখানে তথাকথিত অসুর দেখা গেছিল বলে খবর, সেই জায়গাটা লেতে থাকাকালীনই ম্যাপে দাগিয়ে নিয়েছিল সত্য। কয়েকটা ট্রেকিং রুট ঠিক করে নিল সত্য, আর সেই অনুযায়ী খোঁজও শুরু করে দিল হাইকারের ভূমিকায় অবতীর্ণ হয়েই। প্রতিদিন সাথে থাকছে অক্সিজেন, ওষুধ আর অবশ্যই জল বা খাবার। 8 দিন কেটে গেল, কিছুই পাওয়া যায়নি। হোটেল ছেড়ে একটা হোমস্টেতে এসে উঠেছেও। অবশেষে 9ম দিনে শিখে ছিঁড়ল। একটা নাম না জানা পাহাড়ি ঝর্ণার আশেপাশের কয়েকটা খাঁজ পরীক্ষা করতে করতে একটা ফাটলে চোখ পড়ল ওর। একটু চেষ্টা করেও দেখলো যে একজন মানুষ গলে যেতে পারবে কষ্ট করে হলেও। ফাটলটা এমন ভাবে রয়েছে যে কেউ খুব ভালো করে না খুঁজলে জানতেই পারবে না যে ওখানে এই ফাটলটা রয়েছে। একা বেশি দূর এগোতে চাইল না ও। গুজরাটের সৌরাষ্ট্রে সেবার কি হয়েছিল সেটাও ওর মনে আছে, কিন্তু তবুও কৌতূহল থেকে যত দূর পর্যন্ত একা নিরাপদে এগোনো সম্ভব তত দূর অবধি ফাটলটা চেক করার চেষ্টা করলো। ফাটলটা দিয়ে আড়াআড়ি ভাবে বেশ কিছুটা এগোনোর পর মনে হলো জায়গাটা একটু বেড়েছে। সত্যর মনে পড়ল প্রকৃতির এক অনন্য বিস্ময় দক্ষিণ আমেরিকার ইকুয়েডরে অবস্থিত টায়াস গুহার কথা। এতক্ষণ ফাটলের ভেতর প্রাকৃতিক আলো খুব কমই ঢুকছিল, তাই টর্চটা হাতে নিয়ে নিয়েছিল সত্য। কিন্তু আর একটু এগোতেই মনে হলো সামনের দিকটা একটু আলো রয়েছে। টর্চ আপাতত আর লাগবে না, খালি চোখই যথেষ্ট। ফাটলটা এবার আর একটু প্রশস্ত হওয়ায় সত্য মোটামুটি সোজাসুচিভাবেই এগোনো শুরু করলো। আলোর উৎস অব্দি পৌঁছানোর আগেই হঠাৎ কি যেন একটা চকচক করে উঠল সামনে। আয়না নাকি? কয়েক পা এগোতেই ঘটল অদ্ভুত একটা কাণ্ড। আচমকা ধোঁয়ায় ঢেকে গেল চারিদিক। সামনে আর কিছু দেখা যাচ্ছে না যে, আর ধোঁয়ার লক্ষ্যই যেন সত্যই। নিমেষের মধ্যে ঘিরে ফেলে তাকে লক্ষ্য করেই যেন আক্রমণ করলো ধোঁয়ার কুণ্ডলীগুলো। সত্য বিপদ বুঝে পেছনোর চেষ্টা করলো, কিন্তু সেই সরু ফাটলে দ্রুত পিছনেও গেল না। বিশেষ করে কিছু বুঝে ওঠার আগেই সত্য অনুভব করলো যে ধোঁয়ায় তার মস্তিষ্ক স্নায়ু আচ্ছন্ন হয়ে যাচ্ছে। সে সংজ্ঞা হারাচ্ছে। অল্প সময়ের মধ্যেই ও পুরোপুরি অচৈতন্য হয়ে ফাটলের পাথরের গায়ে এলিয়ে পড়ল। এতে ওর কানের পিছনটা পাথরে ঘষা লেগে ছড়ে গেল, কিন্তু জায়গা ছোট হওয়ায় মাটিতে লুটিয়ে পড়ার সুযোগ পেল না ওর শরীরটা, ফলে কোনো গুরুতর আঘাতও পেল না। সত্যর জ্ঞান ফিরল। কতক্ষণ পরে ফিরল সেটাও জানে না। সেটুকু বুঝল যে কোনো গ্যাসের প্রভাবে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। কানের নিচে একটু জ্বালা অনুভব করলো সত্য, তার বেশি কিছু না। ও যেখানে আটক ছিল সেখানে গোল পাথর দিয়ে বন্ধ করা দরজা। ঘরটাকে কক্ষ না বলে কুঠুরি বলা চলে। প্রাচীন মিশরের ন্যায় জানলার মতো এয়ার শেফট বা বাতাস আসার রাস্তা দিয়ে হাওয়া আসছিল বলে নিঃশ্বাস নিতে পারছিল সত্যর আবার মনে পড়ে গেল তুরস্কের পাতাল শহর ডেরিনকুয়োর কথা। আয়নার সাহায্যে বাইরে থেকে আলো ঢুকছে পাথরের ঘরে অল্প অল্প। মিশর বিশেষজ্ঞরা মনে করেন যে মিশরেও হাজার হাজার বছর আগে
এইভাবেই আয়নার সাহায্যে আলো প্রবেশ করানো হতো মাটির তলায় বানানো সমাধি কক্ষগুলোতে। ও কি জ্ঞান হারিয়ে স্বপ্ন দেখছে, নাকি টেলিপোর্ট হয়ে দূর অতীতে চলে এসেছেও? যাই হোক, পূর্ব অভিজ্ঞতা আর চারপাশের পরিবেশ থেকে সত্য বুঝল যে ও মাটির তলায় রয়েছে। সেটাকে পাহাড়ের ভেতরের ফাঁপা অংশ বলেই মনে হলো ওর। সেদ্ধ বীজ জাতীয় কিছু খাবার দেওয়া হয়েছে ওকে, কিন্তু সেদিকে ওর মন নেই। ওর মনে তখন কৌতূহলের লহর উঠেছে। সত্য রুকস্যাকটা কাছে নেই, তাই তখন সময় কত সেটাও জানা যাচ্ছে না, কারণ ফোনটা তার মধ্যেই ছিল। সেটা এখন কোথায় কে জানে। তবে এয়ার শাফট দিয়ে আসতে থাকা আলো থেকে বোঝা যাচ্ছিল যে তখনও দিনের বেলা। এক সময়ে হঠাৎ খড়খড় করে সামনের গোল পাথরের দরজাটা খুলে গেল। সত্য আশ্চর্য হয়ে সামনের দিকে তাকালো। চমড়ি গায়ের খুলি পড়া, হাতে সম্ভবত কোনো প্রাণীর হাড় থেকে তৈরি দণ্ড ধরা দুজন লোক কুঠুরিতে ঢুকে সত্যকে ধরে মাটি থেকে তুলে জোর করে টেনে সামনের দিকে, মানে কুঠিরের বাইরের দিকে নিয়ে যেতে শুরু করলো। তারা যখন ওকে নিয়ে আসলো আর যেভাবে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো, তার থেকে সত্যর এটা বুঝতে বাকি রইল না যে ও সেখানে বন্দী। বন্দী মানে একেবারে জেল বন্দী কয়েদির মতো হাল ওর। যদিও কোথায় এবং কেন তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে সেইটাই নিয়ে তার যথেষ্ট প্রশ্ন ছিল, কিন্তু কুঠুরি থেকে বেরোনোর পর তার বিস্ময়ের সীমা থাকলো না। তাতে বাকি প্রশ্নগুলো তখনকার মতো তার মগজে চাপা পড়ে গেল। অনেক উঁচু নিচু গুহা গহ্বরের মধ্যে দিয়ে তারা যখন ওকে নিয়ে এলো একটা বিরাট খোলা জায়গায়, সত্যর এবার আর এটাও বুঝতে বাকি রইল না যে পাহাড়কে ফাঁপা কারা বানিয়েছে। এখানে পাহাড়ের গায়ে একটা ফাটল দিয়ে অনেকটা আলো আসছে, একটা জলধারাও বইছে পাহাড়ের পাথর আর মেছের পাথরের গা দিয়ে। সেখানে জানোয়ারের ছাল আর চমড়ি গায়ের শিং পরা অনেক অর্ধনগ্ন পুরুষ ও নারী। এখানে তো একটা নয়, অসংখ্য অসুর। পাহাড়ের ভেতর একটা গোটা বসতি, একটা গোটা আদিবাসী সমাজ। এ যে কেঁচো খুঁড়তে কিউটে, সত্যি আগর্ত। সেই লোকরা একসাথে কি যেন করছিল। একটু এগোতেও বুঝলো যে সীমিত আলোতেই সম্ভবত চাষের কাজ করছে তারা। তারা নিজেদের মধ্যে কথাবার্তাও বলছে, এটুকু বোঝা যাচ্ছে। তাদের ভাষা অবশ্য ও বুঝতে পারছিল না, আর পারবেই বা কি করে। তাদের ভাষা আর সত্যর ভাষার উৎস যদি একও হয়ে থাকে, তাও হাজার হাজার বছরের ভাষা বিবর্তনের ফলে আজ তা সত্যর কাছে দুর্বোধ্য হয়ে উঠবে, এটা যে স্বাভাবিক। আরো কাছে যেতেই সেই লোকজনরা মাথা তুলে তাকে দেখতে লাগলো। কিছুক্ষণ দেখবার পর আবার তারা নিজেদের কাজে মন দিল। ওই দুজন প্রহরী গোছের লোক তাকে ইশারা করে চাষের কাজে হাত লাগাতে বলল। কাজে হাত লাগিয়ে চারিদিকে সবকিছু দেখতে আর অনুভব করতে লাগলো। এখানকার পরিবেশটা লাদাখের ভূপৃষ্ঠের মতো নয়, আর মাটির তলায় চাষবাস হয়তো ওই বইতে থাকা জলধারার জন্য সম্ভব হচ্ছে। এখানকার আবহাওয়ায় তেমন একটা উষ্ণ ছোঁয়া, লাদাখের শীতল মরু পরিবেশের প্রভাব যেন এখানে নেই। সত্যর মনে পড়ল যে চীন দেশেও এরকম একটা শহর আছে যেখানে লোকেরা আজও মাটির তলায় ঘর বানিয়ে থাকে। তাতে শীত আর গ্রীষ্ম দুটোতেই স্বস্তি পাওয়া যায়, কিন্তু কিছুতেই জায়গাটার নাম মনে পড়ল না ওর। হয়তো নামটা কঠিন বলে। সেটা অবশ্য এরকম মাটির তলায় গোটা একটা শহর নয়, শুধু কিছু ছোট বাড়ি মাত্র। তবে সত্য এটাও বুঝতে পারলো যে আপাতত পালানোর উপায় নেই। সুযোগ বুঝে পালানোর চেষ্টা করতে হবে। আপাতত নিজেকে ওর সিনেমার এক্সট্রার মতো মনে হচ্ছিল। কিসের চাষ হচ্ছে তা না বুঝে কিছুটা আনমনা, কিছুটা চিন্তিত আর কিছুটা ভারাক্রান্ত হয়ে যন্ত্রের মতো চাষের কাজ করতে লাগলো।
সেখান থেকে কয়েক ঘন্টা পর চাষের কাজ সেরে ফেরার সময় সত্যর মনে হলো হয়তো এই হালকা আলোয় কাজ করতে অভ্যস্ত হয়ে গেছে এরা, আর ওর চোখও সেই পরিবেশ হয়ে গেছে কিছুটা। তখনও বুঝতে পারলো যে সাম্রাজ্য সম্ভবত অনেকগুলো তলা বা ফ্লোর জুড়ে আছে, কারণ যে তলায় তাকে আটক করে রাখা হয়েছিল সেই কুঠুরিটা ওই চাষের ক্ষেতের ওপর তলায় অবস্থিত। কিন্তু কতটা ওপরে সেটা অনুমান করতে পারল না, আর তা এই আলো আঁধারি কোলক ধাঁধায় অনুমান করাও সম্ভব না। ফেরার পথে একটা আশ্চর্য সমাধিক্ষেত্র দেখলো, ওষুধদের সমাধিক্ষেত্র। সত্য কিছুক্ষণের জন্য থমকে দাঁড়ালো। দেওয়ালের গায়ে লম্বা খাঁচ খাঁচ মতো কাটা, পাথরের কফিন বলে মনে হলো সেগুলো ওর। খাঁচগুলো খোলাই, বাইরে থেকে কোনো কিছুই ঢাকা নয়। এরকম নিদর্শনও আছে পৃথিবীর অন্য জায়গায়, তবে সেই সব ক্ষেত্রে মৃতদেহগুলি মমি বানিয়ে রাখা হয় বলে সত্যর অন্তত জানা নেই। এখানে কিন্তু তার ব্যতিক্রম। কিছুটা মমির মতো করে রাখা হয়েছে মৃতদেহগুলি, হয়তো বিশেষ লোকেদের দেহগুলি সংরক্ষণ করা হয়। দ্রুত গোধূলি এগিয়ে আসছে, যেহেতু পাথরে খাঁচ কাটা তাকের মতো কফিনগুলো খোলা, তাই তার ভেতরে কি আছে সেটা আয়না থেকে বিচ্ছুরিত হওয়া ক্ষীণ আলোয় অল্প হলেও বোঝা যাচ্ছিল। তার মধ্যে রয়েছে এক বা একাধিক দেহ, কাপড় বা জন্তু জানোয়ারের ছাল দিয়ে ঢাকা বা মোড়া হয়তো। সেই জন্যই আলোর অভাবে সেটা ঠিক বোঝা গেল না। যারা ওকে কুঠুরি থেকে বের করে চাষ করাতে নিয়ে গেছিল সেই দুজন প্রহরী ওকে আবার ফেরত নিয়ে যাচ্ছিল। সত্য আর বেশি কিছু বোঝার আগে ওই দুজনের মধ্যে একজনের হাতের সেই হাড়ের তৈরি দণ্ডের ধাক্কা হঠাৎ পেছন থেকে পিঠে লাগায় সত্য আবার চলতে শুরু করলো। ওখানকার লোকজন যেসব ঘরে থাকে সেগুলো যেতে দেখলো সত্য। ছোটবেলায় টিভিতে দেখা ফ্লিনস্টোনস কার্টুন শো যেন বাস্তবে দেখছিল সত্য। অলিক কল্পনা হলেও তাহলে সত্যি হয়। একটা বড় ঘর, আর তার পরিবেশ দেখে মনে হলো ওটা সরাইখানা জাতীয় কিছু। তার আসবাবপত্র হয়তো পাথরেরই তৈরি। এই সব দেখতে দেখতেই কুঠুরিতে ফিরে এলো। আশেপাশে আরো কয়েকটা একই রকমের ঘর আছে, তাতে অনুমান করলো যে এটা হয়তো এই পাতালপুরীর কারাগার। এতক্ষণে বিপদের মধ্যে খিদে ব্যাপারটা ঠিক মাথায় আসেনি, আর অনুভবও হয়নি। গোধূলিতে খুব খিদে অনুভব করায় শেষ পর্যন্ত দ্বার রক্ষীদের দেওয়া সেই অচেনা খাবারই ওকে কোনো মতে খেতে হলো। খিদের চোটে অবশ্য বেশ দ্রুতই সেটা খেয়ে ফেললো। খেতে খেতেও ভাবলো, এই খাবার নির্ঘাত শুধু কয়েদিদের জন্য। এখানকার সাধারণ মানুষজন অবশ্যই এর থেকে ভালো ভালো খাওয়া দাওয়া করে। তারপর পাথরের তৈরি কুঁজোতে রাখা জল কষ্ট করে খেয়ে নিল। সাদরা থেকেও বুঝতে পারলো যে ওটা স্থানীয় ঝর্ণার জল, কারণ এই কদিন ধরে এদিক ওদিক সার্ভে করতে গিয়ে ও এক আধবার পাহাড়ি ঝর্ণার জল চেখে দেখেছে বইকি। যাই হোক, সাময়িকভাবে খিদে তো মিটল। এরপর বসে বসে পালানোর উপায় ঠাউর করার চেষ্টা করতে লাগলো। এয়ার শ্যাফট তেমন চওড়া নয় বলে শ্যাফট গলে পালানো যাবে না। শীত কাটবার উপায়ও অন্তত এই মুহূর্তে নেই। তাই দরজায় প্রহরীরা থাকবে অনুমান করেও কয়েকবার ভেতর থেকে ঠেলা গুঁতো মেরে দরজাটা খোলার চেষ্টা করলো। কিন্তু কোনো লাভ হলো না। তারপর পাথরের ঘরের মধ্যে কোনো ফাঁপা বা দুর্বল অংশ আছে কিনা সেটা বোঝার চেষ্টা করলো সত্য। এর জন্য হাত আর পা দিয়ে পাথরের দেওয়াল আর মেঝেতে মেরে মেরে দেখলো, কিন্তু সবই নিরেট। শেষে তখনকার মতো নিরুপায় হয়ে বসে সিম্মির কথা ভাবতে লাগলো। সিম্মি থাকলে হয়তো সাহায্য করতে পারত। সেবার গুজরাটের কালা পর্বতের গুহায় যখন সত্য আটকে পড়েছিল তখন সিম্মি তোকে বাঁচিয়েছিল, কিন্তু এখন সিম্মি নেই। কয়েকদিনের মধ্যেই ওর লাদাখে চলে আসার কথা, কিন্তু রুকস্যাকটাই ওষুধ হাতে লুণ্ঠিত হওয়ায় সিম্মিকে সিগন্যাল দেওয়ারও উপায় নেই। এইদিকে
এখান থেকে বেরোতে পারলে ওর নিজের ভবিষ্যৎ কি হবে সেই নিয়েও অনিশ্চয়তায় ভুগছে সত্য। এই বিচিত্র জগতের বাসিন্দারা ওর সাথে কি ব্যবহার করতে চলেছে তা জানে না ও। একটা রাস্তা না বেরোলে সত্য সিম্মিদের হেডকোয়ার্টারের খাতায় অন্য কারোর মতোই মিসিং অ্যাকশন হয়ে যাবে স্বয়ং সত্য। ও কিছুটা ব্যাকুল হয়ে মনে মনে বলল, বাইরের জগতের কোনো কিছুই কি এখানে এসে পৌঁছয়নি? আজকের যুগে লাদাখের সাথে কি এদের কোনো মিল নেই? বাইরের জগতে বার্তা পাঠানোর কোনো উপায় কি নেই? সর্বগ্রাসী অন্ধকারটা যেন ধীরে ধীরে তাকে চেপে ধরছিল। সময় বোঝা না গেলেও এটা সত্য বুঝতে পারলো যে খুব একটা রাত হয়নি। তবে আর একটা জিনিস ওকে ক্রমে চেপে ধরছিল। ওর মনে হলো এই পাতাল দেশের সবাই প্রাচীন কালের মতোই সূর্যোদয়ের সাথে ওঠা আর সূর্যাস্তের সাথে ঘুমোনোতে অভ্যস্ত। সত্য মনে মনে ভাবল, সব কেমন নিশ্চুপ, না উপর থেকে, না নিচ থেকে, না পাথরের দরজার বাইরে থেকে, না এয়ার শাফটের দিক থেকে কোনো সারা শব্দই নেই কারুর বা কোনো কিছুর। সবাই কি সত্যিই ঘুমিয়ে পড়েছে, নাকি পাথর ভেদ করে কোনো শব্দ আমার অব্দি পৌঁছচ্ছে না? এই সুযোগে যদি বেরিয়ে যাওয়া যেত, ইস হেল। না, একটা না একটা দিশা পাবই, একটা না একটা রাস্তা বেরোবে না? এত ট্রেনিং নিয়েছি কিসের জন্য তাহলে? আর একটু ভালো করে জায়গাটাকে স্টাডি করতে হবে। কিন্তু তার আগে যদি না 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 পারতেই হবে, আমাকে বেরোবই। হ্যাঁ, এই সব ভাবতে ভাবতে সারাদিনের ক্লান্তি আর এই ঘুটঘুটে অন্ধকার পরিবেশের প্রভাবে চোখ লেগে গেল ওর। তখন কত রাত হয়েছে কোনো ধারণা নেই ওর। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল সত্যর। ও নাকে একটা ঝাঁঝ অনুভব করছে, আর তার সাথে কাশিও পাচ্ছে খুব। মিশকালো অন্ধকারের মধ্যেও ওর বুঝতে অসুবিধা হলো না যেটা সেই ধোঁয়া, যার ফলে দিনের বেলায় অজ্ঞান হয়ে পড়ে গেছিল। এবার এয়ারশিফট দিয়ে সেই ধোঁয়া আসছে আবার। কেউ কি ইচ্ছা করে করছে এটা? মনে তো হয় তাই, কিন্তু কিন্তু কেন? এসব অবশ্য সত্যর ভাবার বা বোঝার সময় পায়নি তখন, কারণ ও তখন আপ্রাণ চেষ্টা করছে ধোঁয়ার কবল থেকে রক্ষা পাওয়ার, সেই আদিম গ্যাস চেম্বার থেকে মুক্ত হওয়ার। কিন্তু সেই চেষ্টা অল্প কিছুক্ষণের এবং বৃথা। পালানোর কোনো পথ নেই। গোল পাথরের দরজা বন্ধ আর ধোঁয়া ছেয়ে গেছে গোটা ঘর। অতএব আবারও জ্ঞান হারালো সত্য। সেই নাম না জানা ঝর্ণাটা যে পাহাড়ে, আর তার পেছন দিকে কিছুটা দূরে একটা পাহাড়েই অবস্থিত একটা মোনাস্ট্রি। সত্যর চোখ খুলল সেখানে। সত্য সেখানে তার রুকস্যাক সমেত কিভাবে পৌঁছলো সেটা একজন মাঝবয়সী বৌদ্ধ সাধুকে জিজ্ঞেস করতেই তিনি শান্ত গলায় বললেন, তোমাকে যিনি বাঁচিয়েছেন তিনি এখানকার প্রধান লামা। উনি কাল রাতে আমাদের আদেশ দেন ঝর্ণার ধার থেকে তোমাকে উদ্ধার করে আনার জন্য। তার আদেশ মতোই আমরা তোমাকে খুঁজতে যাই আর ওই ঝর্ণার ধার থেকে উদ্ধার করে এখানে নিয়ে আসি। সত্য অনুমান করল যে তাদের পাতাল রাজ্য থেকে ঝর্ণার ওখান অব্দি হয়তো অজ্ঞান অবস্থায় ওকে সেই অসুররাই ছেড়ে দিয়ে গিয়েছিল। গোপনীয়তা বজায় রাখে বলেই অজ্ঞান না করে ওকে ছাড়েনি তারা। পাছে তাদের আরো কিছু রহস্য সত্যর চোখে পড়ে যায়। আরব্য রজনীর আলী বাবা গল্পের মুস্তাফা দর্জিকে যেমন চোখ বন্ধ করে মৃত কাশিমের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, অনেকটা সেরকমই ব্যাপারটা। কিছুক্ষণ পর প্রধান লামার সাথে দেখা করার সুযোগও পেল। লামার ঘরে ঢুকতেই তার আভা মণ্ডলের পজিটিভ ভাইব্রেশন ওকে কারুর একটা কথা মনে করিয়ে দিল, কিন্তু ঠিক কার কথা সেটা তখনকার মতো ও বুঝতে পারল না। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো মাননীয় লামা। লামা শান্তভাবে বললেন, সবই ব্রহ্মাণ্ডের ইচ্ছা, আমি তো মাধ্যম শুধুই। আপনি আজ না এলে ওরা যে কি করতো আমার সাথে। তোমার এখনো এই জগতে অনেক কাজ বাকি। ওরা নিশ্চয়ই আগন্তুকদের মেরে ফেলে বা বলি দেয়। না,
ওরা অন্যরকম সাজা দেয়। তোমার মতো আগন্তুকদের ওরা ওদেরই একজন বানিয়ে নেয়, বহির্জগতে বা মূল স্রোতে ফিরতে দেয় না। তুমি অত্যধিক কৌতূহল দেখিয়ে আরো এগিয়ে যেতেই ওরা বুঝতে পারে যে জানতেই হোক বা অজান্তেই হোক তুমি ওদের আস্তানায় ঢোকার চেষ্টা করছো। আচ্ছা আচ্ছা, তাহলে ওরা নজরদারি করে, বাইরে কি হচ্ছে না হচ্ছে সেই দিকে লক্ষ্য রাখে ওরা। হ্যাঁ, পাহাড়ের গায়ে খুব ছোট ছোট গর্তের মধ্যে আয়না লাগিয়ে ভেতর থেকে সব দেখতে পায় ওরা। সত্য বুঝল যে লামা গর্ত বলতে সম্ভবত এয়ার শ্যাফট গুলোর কথাই বলছে। আর এটা একটা সিম্পল ফিজিক্স। আয়নাগুলো আলোর সোর্সের পাশাপাশি পেরিস্কোপ হিসাবেও কাজ করে। আর সাবমেরিনের নাবিকের মতোই পাহাড়ের মধ্যেও থেকে বা মাটির তলায় থেকেও বাইরের সব কিছু দেখতে পায় ওরা। বিশেষ করে ওদের ঠিকানায় কেউ চলে এলো কিনা সেটা ওরা তীক্ষ্ণ দৃষ্টিতে খেয়াল রাখে। লামা বললেন, তাই ওদের এলাকায় কিছুটা ঢুকে পড়তেই ওরা তোমাকে এক বিশেষ ধোঁয়ার সাহায্যে অজ্ঞান করে পাহাড়ের ভেতরের অলিগলি দিয়ে মাটির তলায় নিয়ে যায়। এইসব গুহাপথ পাতালবাসীরা শয়ে শয়ে বছর ধরে পরিশ্রম করে খোদাই করেছে। বহু প্রজন্ম কেটে গেছে এই কাজে। আর ওদের তৈরি এই পাতাল নগরীতেই তুমি বন্দী ছিলে আজ ভোর রাত অব্দি। ওদের নিশ্চয়ই সমাজ আছে, উৎসব আছে, নিয়ম কানুনও আছে। হ্যাঁ আছে। যে আগন্তুকদের সেটা ভালো লেগে যায় বা যারা নিজেদের খাপ খাইয়ে নেয় তাদের পক্ষে ভালো। যারা তা পারে না তাদের জীবন নরকে পরিণত হয়। আমি জানি তুমি পারতে না ওখানে থাকতে। সত্যি মহান লামা, আমার জন্য ওরম জীবন নয়, আমি পারতামই না ওখানে মানিয়ে নিতে। কিন্তু বহির্জগতের কোনো লোক ওখানে আটকে এলে তারা পালানোর চেষ্টা করে না বা পালাতে পারে না। প্রথমত পালানো খুবই মুশকিল, সেটা তুমি নিজেই দেখেছ। তবুও যখন যখন যারা যারা পালাতে পেরেছে তাদের কথা হয় বাইরের পৃথিবীর মানুষ বিশ্বাস করেনি, নয়তো তাকে পাগল ভেবেছে। আর বিশ্বাস করে কেউ ওই পাতাল গহ্বর খুঁজতে এসে থাকলে হয় তারা পাতালবাসীদের হাতে চিরকালের মতো আটক হয়েছে, নয়তো নিহত হয়েছে। আবার অনেকে আর পাতালপুরীর প্রবেশের পথই খুঁজে পায়নি। তোমার নিজেরও তো 1 সপ্তাহ লেগে গেল ঠিক কোন জায়গা খুঁজতে হবে সেটা জানার জন্য। সত্য দেখল যে লামা জানেন যে ও 1 সপ্তাহ ধরে ওই ওষুধ দিয়ে স্ট্রেস করার চেষ্টা চালাচ্ছিল, কিন্তু মুখে কিছু বলল না। লামা বললেন, এমনিতেই দুর্গম পার্বত্য এলাকা, আজকে নয় রাস্তাঘাট হয়েছে, কিছু বছর আগে অব্দিও রাস্তাঘাট তো ছিলই না সেরকম, জানোই তো। হ্যাঁ, তাই অতীত এখানে আসা বা এখান থেকে অন্য কোথাও যাওয়া দুটোই বেশ কঠিন ছিল। পাতালবাসীদের কথা এখানকার লোকেরা জানে, কিন্তু কেউ প্রকাশ করে না বাইরের পৃথিবীর কাছে। সত্য বুঝল যে এটা এখানকার স্থানীয় অলিখিত কোড অফ কন্ট্রাক্টের অন্তর্গত হয়ে গিয়েছে। লামা বলে চললেন, তুমি জেনে গেছো সব, কিন্তু তোমায় কথা দিতে হবে যে তুমি কাউকে কিছু বলবে না। তুমি যাদের জন্য কাজ করো তাদেরও না, আর এমনকি তোমার বান্ধবীকেও না। সত্য একটু অবাক হলো। লামা সিম্মির কথা জানলেন কি করে? তাহলে কি ইনফরমেশন লিক হলো? লামা বলে চললেন, কাল দুপুরে তোমার বিপদ অনুভব করে আমি কাল রাতেই ওদের প্রধানের সামনে প্রকট হই। লামার এই কথাটা শুনেও সত্য আশ্চর্য হলো, কারণ প্রথমত ও যে বিপদে পড়েছে সেটা তো লামার জানার কথা নয়। তাহলে কি লামার টেলিপ্যাথির শক্তি আছে? আর দ্বিতীয়ত অতিবৃদ্ধ লামাকে দেখে মনে হচ্ছে যে বার্ধক্যের ভারে খুব বেশি দূরে যাতায়াত করা তার পক্ষে সম্ভব নয়। তাহলে কি লামা সূক্ষ্ম দেহে সেখানে গেলেন? সত্যর সব কেমন যেন গুলিয়ে যাচ্ছিল।
সত্য যে কিছু ভাবছে সেটা বুঝতে পেরে লামা কিছুক্ষণ চুপ থেকে আবার স্মিত হাসি মুখে বলা শুরু করলেন। আমি পাতালবাসীদের কাছে কথা দিয়েছি যে তুমি কাউকে কিছু বলবে না, সেই শর্তেই ওরা তোমায় ছেড়েছে। সত্যর মধ্যে এবার একটু সংকোচের ভাব দেখা দিল। সে বলল, কিন্তু শ্রদ্ধেয় লামা, ওদের ব্যাপারটা বাইরের পৃথিবী, বিশেষ করে ভারত সরকার ব্যাপারটা জানলে ওদের সাহায্য করতে পারবে, মূল স্রোতে ফেরাতে আর জীবনের গুণগত মান উন্নত করতেও সাহায্য করতে পারবে। এর উত্তরে লামা ঠান্ডাভাবেই বললেন, দেখো সত্য, এটা তাদের ইচ্ছা, তাদের সিদ্ধান্ত, আর আমাদের সেটাকে সম্মান করা উচিত। তারা যখন কাউকে নিজেদের অস্তিত্ব জানতে চায় না, তখন আমাদেরও উচিত ব্যাপারটাকে প্রচার না করা, তাই নয় কি? ভেবে দেখো। তার প্রত্যুত্তরেও ধীরে ধীরে বলল, কথা দিলাম আমি, কথার খেলাপ হবে না কখনো। হিমালয়ের বুকে তো এরকম অনেক রহস্যই আছে, তুমি তো সেই সব নিয়েই চর্চা করো, সেই সব রহস্যের সন্ধান আর সমাধান করো। সত্য আবারও অবাক হল। লামা তার জীবিকার কথাও জানেন। লামা বলে চললেন, তাই একটা রহস্য না হয় উজ্জ্ব থাক সমাজের কাছে, আরো সুযোগ পাবে। কিন্তু ওরা এভাবে কেন নিজেদের লুকিয়ে রাখে শ্রদ্ধেয় লামা? ওরা অভ্যস্ত হয়ে গেছে যে। শুরুর দিকে ওরা মাটির ওপরেই থাকার চেষ্টা করেছিল, কিন্তু এখন থাকে মাটির নিচে। মাটির ওপরে মানুষের আনাগোনা, মানুষের হানাহানি, আবহাওয়ার প্রকোপ এবং আরো হাজারো সমস্যায় জর্জরিত মানব সমাজ। তাই পাতালকেই ওরা ঘর বানিয়েছে। এই প্রসঙ্গে সত্যর মনে পড়ে গেল ওপাল পাথরের জন্য বিখ্যাত অস্ট্রেলিয়ার শহর কুবার পেরির কথা, যেখানে শুষ্ক আবহাওয়া আর গরমের হাত থেকে বাঁচতে মানুষ মাটির তলায় বসবাস করে। আর তার সাথে তুরস্কের দেরিন কুয়োর কথাও, যার ব্যাপারে প্রচলিত আছে যে হানাহানির হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই স্থানীয় মানুষ মাটির তলায় সেই শহরে আশ্রয় নেয়। এর আগের দিন আটক থাকাকালীন চীনের সেই নাম না জানা শহরের কথা তো ভাবছিলই ও। কয়েক মুহূর্ত সেগুলোর কথা ভেবে ও লামাকে জিজ্ঞেস করলো, কবে থেকে এরকম হলো? সেই দাস রাজার আমল থেকে। মানে সেই 10 রাজন যুদ্ধ, যা ইতিহাস পাল্টে দিয়েছিল? হ্যাঁ, সেই যুদ্ধে ভরত গোষ্ঠীর উপজাতিদের কাছে পরাজিত হওয়ার পর এই উপজাতির লোকেরা পালিয়ে আসে এখানে, যেখানে কেউ তাদের খোঁজ পাবে না। ধীরে ধীরে প্রাকৃতিক গুহাকে আরো খুঁড়ে পাহাড়ের ভেতর থাকতে শুরু করে তারা। শতাব্দীর পর শতাব্দী ধরে পাহাড়কে ফাঁপা বানিয়ে একটা শহর তৈরি করে ফেলেছে তারা। তাদের গোষ্ঠীর নিয়মই হলো সেখান থেকে না বেরোনো। তারা কখনোই ওই গুহা জগতের বাইরে বেরোয় না তাহলে? বেরোয়, হাতে গোনা কয়েকজন শিকার করার জন্য আর অন্য কাজের জন্য। এক এক রাতে এক একটা দল বেরোয়, কিন্তু দিনের বেলায় কখনোই তারা বাইরের জগতে পা রাখে না। আচ্ছা, কেউ পালিয়ে যায় না? খুব অল্প হলেও ওই গুহা জীবনের বাইরে কিছু লোক বেরিয়ে আসে। নিয়ম উল্লঙ্ঘন করা লোক তো সব সময় আছে, সব জায়গায় আছে। এটা গুণই বলো বা দোষ, মানুষের মধ্যে তো আছেই এই প্রবৃত্তি। আর বেরিয়ে এলে তারা কি পালিয়ে যায়? পালিয়ে তারা আর যাবে কোথায়? বাইরের পৃথিবীর আচার আচরণ কিছুই তো জানে না তারা। বাইরের জগতের সম্মুখীন হয়ে কিংকর্তব্য বিমূঢ় হয় তারা। কখনো কেউ বাইরে বেরিয়ে এলেও আবার তাদের আটক করে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়, কঠোর দণ্ডও দেওয়া হয়। মানে মৃত্যুদণ্ড? না, তার থেকেও ভয়ঙ্কর। এক ঘরে করে দেওয়া হয় অনেক দিনের জন্য, যাতে তারা নিজেদের লোকজনের, নিজের উপজাতির অভাব টের পায়, আর সেই উপলব্ধি থেকেই যাতে তারা আর তোমাদের জগতে যাওয়ার কথা না ভাবে। এভাবেই 5000 বছর ধরে চলে আসছে তাহলে? হ্যাঁ, কেউ কেউ কখনো কখনো বেরিয়ে এলে
তোমাদের জগতের লোকেরা তাদের দেখে ভূত, দানব বা ভিনগ্রহী ভেবে ভুল করে, ভয় পায়। সেরকমই একটা খবর পেয়েই তো তুমি এখানে এসেছো। সত্য সব কিছু মন দিয়ে শুনছিল। সত্যর ঠিকুজি কুলুজি সবই জানেন বর্ষিয়ান লামা। তাই সত্যর এখানে আসার উদ্দেশ্য যে লামা জানেন, সেই কথা শুনেও সত্য এবার আর নতুন করে চমকে উঠল না। ও বলল, হ্যাঁ মাননীয় লামা, আমি উত্তর পাঞ্জাবে এরকম একটা গোপন উপজাতির সন্ধান পেয়েছিলাম বেশ কিছু বছর আগে। তারা অবশ্য মূল স্রোত থেকে বিচ্ছিন্ন নয়, কিন্তু নিজেদের ট্রাইবাল আইডেন্টিটি মানে আদিবাসী পরিচয় গোপন রাখে তারা। এখানেও যে এরকম ফেরাল পিপল মানে মূল স্রোত থেকে বিচ্ছিন্ন একটা প্রাচীন উপজাতি সন্ধান পাবো তা ভাবতেও পারিনি। তবে এটাও ঠিক যে এইরকম পাণ্ডব বর্জিত জায়গায় তো লুকিয়ে থাকার পক্ষে আদর্শ। লাদাখের প্রত্যক্ষদর্শীর বয়ান শুনে আমার মনে পড়ছিল পাঠানকোটের সেই অসুরদের কথা। এরা সম্ভবত তাদেরই জাত ভাই বোন। এদেরই আমরা পৌরাণিক কথায় অসুর বলে চিনি। কিন্তু সত্যি সত্যি যে দুটো ব্যাপার এভাবে মিলে যাবে, দুটো ক্ষেত্রেই যে একই উপজাতির সন্ধান পাওয়া যাবে, তা ভাবতেই পারিনি আমি। লামা স্মিত হাসলেন। সত্য বলল, আপনি আমার জন্য যা করলেন তা আমি জীবনেও ভুলব না। আর এমনিতেও আপনার সাথে কথা বলে আপনাকে খুব আপন মনে হলো আপনাকে যেন আমি আগে থেকেই চিনি। এর জবাবও লামা স্মিত হাসি দিয়েই দিলে। তবে এবার তার হাসির মধ্যে যেন একটা হালকা রহস্যের ভাব ফুটে উঠল। সত্য বলতে থাকলো, সবকিছু যেন নাটকের মতো হলো, যেন স্বপ্নের মধ্যে দেখলাম। আমি তাদের হাতে আটক হব, তাদের শহরে বন্দি দশায় সময় কাটাবো, আবার এত তাড়াতাড়ি উদ্ধারও হব। আর আপনার সাথেও যে এরকম অবস্থায় দেখা হবে, এসব আমি স্বপ্নেও ভাবিনি। স্বপ্নে ভাবনি, কিন্তু স্বপ্ন দেখেছ, আভাস পেয়েছ আমাদের সাক্ষাতের। সত্য এবার জিজ্ঞেস না করে থাকতে পারল না। যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই মাননীয় লামা। আমি তোমার কাজের কথা, বান্ধবীর কথা, আর তোমাদের দুজনের দেখা স্বপ্নের কথা এইসব কিভাবে জানলাম, তাই তো? সত্য অবাক হলো। তবে তার সাথে এটাও বুঝতে পারলো যে লামার সম্ভবত থট ট্রেনিং এর ক্ষমতা আছে। কারণ মনের কথা পড়ে ফেলতে পারেন তিনি। ও শুধু একটা ছোট্ট হ্যাঁ বলল। এর প্রত্যুত্তরে লামা একটু গম্ভীরভাবে বললেন, সত্য, আমাদের আগেও দেখা হয়েছে। এই কথার অর্থ না বের করতে পেরে সত্য ফ্যাল ফ্যাল করে বয়স্ক লামার স্নিগ্ধ মুখের দিকে চেয়ে রইল। কিছু মুহূর্ত পর সত্যর মুখ দিয়ে বেরোলো, আমাদের আগেও দেখা হয়েছে, কিন্তু আমি তো ঠিক মনে করতে পারছি না। তারপর তিনি যা বললেন সেটা শুনে সত্যর মনে হলো যে ও নির্ঘাত অন্য ডাইমেনশন বা রিয়েলিটিতে পৌঁছে গেছে। লামার সাথে কথোপকথন শেষ হওয়ার পর সেই ঘর থেকে বেরিয়ে লামার সাথে কথোপকথনের ধাক্কার প্রভাব থেকে নিজেকে কিছুটা সামলে নেওয়ার পর আগের ঘরে ফিরল। ঘরে এসে এবার রুকস্যাকটা চেক করলো সত্য। হ্যাঁ, সবকিছুই আছে, কিচ্ছু খোয়া যায়নি। তথাকথিত অসুররা একটা জিনিসেও হাত দেয়নি। সেদিন দুপুরের খাবারটা মোনাস্ট্রিতে খেয়ে প্রধান লামাকে প্রণাম জানিয়ে সেদিন বিকেলে ও তার হোমস্টের দিকে হাঁটা লাগালো। পাহাড় ডিঙিয়ে ট্রেক রুট ধরে ফিরতে ফিরতে সত্যর মনে মনে ভাবল যে হোমস্টের মালিক এতক্ষণ নিশ্চয়ই চিন্তিত হয়ে পড়েছেন। সত্য আগের রাতে ঘরে ফেরেনি, তাই হয়তো পুলিশ বা মিলিটারিকে এতক্ষণে খবর করে দিয়েছেন উনি। তারা যদি সত্যর জন্য সার্চ শুরু করে দিয়ে থাকে, তাহলে এবার তাকে তা দুম করে বেপাত্তা হয়ে যাওয়ার ব্যাপারে তাদের কৈফিয়ত দিতে হবে। এইসব আকাশ কুসুম ভাবতে ভাবতে হোমস্টেতে ফিরে ও জানতে পারলো যে সবকিছুই স্বাভাবিক আছে। আগের দিন বিকেলে মোনাস্ট্রি থেকে একজন বৌদ্ধ সাধু এসে হোমস্টের মালিককে জানিয়ে গেছেন যে সত্য সেই রাতটা মোনাস্ট্রিতেই থাকবে, পরের দিন হোমস্টেতে ফিরবে। তাই সত্যর জন্য দুশ্চিন্তা করার কোনো কারণ ছিল না মালিকের কাছে। সব জেনে সত্য মাননীয় লামাকে মনে মনে আবারও ধন্যবাদ জানালো।
রাতে সত্য ঘুমের মধ্যে স্বপ্ন দেখল যে তার ঘরের মেঝেতে একটা বিরাট গর্ত তৈরি হয়েছে, আর সে অতল স্পর্শী অন্ধকারের মধ্যে তাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে সেই অন্ধকার থেকে প্রকট হওয়া দুই অসুর। অবচেতন মনে লুকিয়ে থাকা ভয় বা ওষুধদের আস্তানায় আটক হওয়ার পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার থেকেই হয়তো এই এমনটাই হলো। সাধারণ মানুষ ছাড়াও সেনাবাহিনীর শক্তপোক্ত মানুষদেরও যুদ্ধজনিত শক এবং অবসাদ থেকে এরকম হয়েই থাকে। অসুররা কি তাদের বন্দিকে এত সহজে ছেড়ে দেবে? স্বপ্ন থেকে জেগে একটু স্বাভাবিক হওয়ার পর এই প্রশ্নই মাথায় আসতেই টর্চ জ্বালিয়ে সত্য প্রথমে হোমস্টের বারান্দাটা দেখল, আর তারপর জানালার বাইরে যেটুকু পর্যন্ত টর্চের আলো পৌঁছয় সেটুকু ভালো করে দেখে নিল। কোথাও কেউ নেই। তারপর ওর মনে হলো যে যদিও সাবধানের মার নেই, তবু প্রধান লামা যখন অভয় দিয়েছেন তখন চিন্তার কোনো কারণ নেই। তারপর রাতের লাদাখি পরিবেশটা একটু উপভোগ করে অল্প জল খেয়ে আবার ঘুমিয়ে পড়ল। পরের গোটা দিনটা মানসিক প্রস্তুতি নিল সত্য। নিজের মধ্যে একটা দ্বন্দ্ব থাকা সত্ত্বেও ধর্ম সংকট কাটিয়ে সিন্নিকে কি বলবে মনে মনে তার একটা ব্লু প্রিন্ট তৈরি করে নিল। এমনিতে তাদের অনেক ক্ষেত্রেই গোপনীয়তা বজায় রাখতে হয়, এটা তাদের রোজ দিনের গল্প, কিন্তু এই ব্যাপারটা অন্য। বাইরের কেউ ভুল করে বা ইচ্ছা করে ওষুধদের এলাকায় ঢুকে পড়লে পাতালের সেই উপজাতি মানুষরা তাদের চিরকালের মতো নিজেদের একজন বানিয়ে নেয়। এই প্রসঙ্গে সত্যর মনে পড়ল যে সারা পৃথিবীতে ও রহস্যময়ভাবে নিরুদ্দেশ হওয়া অভিযাত্রী বা হাইকারদের সংখ্যা কম নয়, যাদের নিরুদ্দেশ হওয়ার কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি আর তাদের কোনো চিহ্নও কোথাও পাওয়া যায়নি। আবার কারুর কারুর দুর্ভাগ্যজনক মৃত্যুর প্রমাণ পাওয়া গেলেও তাদের মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এই নিয়ে বই বেরিয়েছে, টিভিতে শো হয়েছে, ইন্টারনেটে লেখালেখি, ভিডিও, কত কিছুই তো হয়েছে। এরপর থেকে লাদাখে এসে যদি কেউ বা কারা আশ্চর্যভাবে নিরুদ্দেশ হয়, তাহলে হয়তো ধরে নিতে হবে যে সে বা তারা পুরাণের পাতা থেকে বাস্তবে উঠে আসা ওষুধদের কবলে পড়েছে। সেদিন বিকেলে এটা ওটা ভাবতে ভাবতে ওর এটাও মাথায় এলো যে যে হোমস্টেতে ও রয়েছে তার তলায় মাটির নিচেই আছে ওষুধদের পাতালপুরী। কি অসাধারণ স্থাপতি তারা! সত্যর মনে পড়ল পৌরাণিক উপাখ্যানে আছে ময়দানবের কথা। তিনিও তো ওষুধ ছিলেন। তার পরের দিন কথা মতো সিম্মি বাইকে করে পদুমে এসে পৌঁছল। সত্য ওর সাথে একটা ভিউইং পয়েন্টে দেখা করলো। সিম্মি ওকে জিজ্ঞেস করলো যে কাজ কেমন এগিয়েছে। সত্য বলল, না, আমি কিচ্ছু খুঁজে পাইনি। মনে হয় এই যাত্রায় খবর ভুল ছিল। ওহ, তাহলে তো বেকার হয়ে গেল। আরে আমি কিছু খুঁজে পাইনি তার মানে যে ওটা নেই তা তো নয়। হয়তো অন্য কেউ কোনোদিন খুঁজে পাবে, হয়তো লাদাখে নয়, খোদ তিব্বতে অসুরদের আস্তানা খুঁজে পাওয়া যাবে। সিম্মি কিছু সন্দেহ করলো না। ও ভাবলো যে সত্যি একটু হতাশ, তাই বলল, আরে আমি তো এসে গেছি, এবার আমরা দুজনে মিলে খুঁজবো, দেখি না কি পাওয়া যায়। আরে না না, আমি কাল অবধি অলরেডি 10 দিন খুঁজেছি। জানোই তো, দুটো বর্ডারই এখান থেকে খুব একটা দূরে নয়, কাজেই আর বেশি ওখানে ওই একই জায়গায় ঘোরাঘুরি করলে লোকজনদের সন্দেহ হতে পারে। সেটাও ঠিক। তুমি এতদিন ঘুরে বেড়ালে কেউ সন্দেহ করেনি তো? না, কখনো স্কেচ আর্টিস্ট তো কখনো জিওলজিস্ট, আবার কখনো ভূপর্যটক সেজে ঘুরেছি, আর বাসা তো পাল্টেইছি। আচ্ছা আচ্ছা, তো ফির ये बात है। তবে এখানে এই এত দূরে এত কষ্ট করে আসাটা পুরোপুরি বেকার হয়ে যায়নি, বুঝলে? একটা দারুণ রোড ট্রিপ তো হলোই। তাছাড়া আমাদের স্বপ্ন রহস্যের সমাধান হয়ে গেল লাদাখে এসে। বলো কি, क्या बात है। রাজস্থানের প্রভাবল্লীর সেই বেরওয়ালে বাবার মৃত্যুর পর এই লাদাখে আছেন, তার সাথে সাক্ষাৎ হয়েছে আমার। কি বলছো তুমি? আর ইউ শিওর? অ্যাবসলিউটলি, 100%। কিন্তু আমরা বিশ্বাস করবো কি করে? লোকটা জালি নয় তো? না না না, আমাদের ব্যাপারে অনেক কিছু জানেন উনি। সেটা তো অনেক রকম ভাবেই জানা যায়। জালি হলে লোকটা তো আমাদের কভার ব্লো করে দিতে পারে।
তুমি এত শিওর হচ্ছ কি করে? কারণ উনি এমন এমন কথা বললেন যা হয় পেরওয়ালে বাবা বা তোমার আমার ছাড়া অন্য কারোর পক্ষে জানা সম্ভব নয়। আচ্ছা, তাই? যা শুনছো তাই। আমারও এটা জানতে পেরে কতটা ধাক্কা লেগেছে ভাবো। একজন অভিজ্ঞ লামা রূপে উনি আমাদের জগতেই আছেন, আমাদের ডাইমেনশনে। ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। উনি আভাস পেয়েছিলেন যে আমরা আসবো এখানে, তাই স্বপ্নে আমাদের দেখা দিয়ে উনি বলেন যে ওনার সাথে আমাদের দেখা হতে চলেছে। তার মানে উনি মারা যাননি? না, উনি সশরীরে আর নেই। ওনার এসেন্সটা এখানকার একটা বয়স্ক লামার মধ্যে আছে। কিন্তু এটা কি করে হয়? পেরওয়ালে বাবা মারা যাওয়ার পর এই জীবিত লামার শরীরে প্রবেশ করবেন কি করে? দিস ইজ আ কেস অফ রিপ্লেসমেন্ট রিইনকার্নেশন, বুঝলে? अब ये क्या चक्कर है भाई? পরাবিজ্ঞানের ভাষায় একে এটাই বলে বিরাট বড় চক্কর। তাতে কি হয়? একজন মৃত ব্যক্তির আত্মা অন্য একজনের শরীরে ঢোকে। মানে ঢুকে তার আসল আত্মাকে রিপ্লেস করে দেয়? হ্যাঁ, ধরো কেউ শিওর মারা যাচ্ছে, সে হঠাৎ বেঁচে উঠল, আর নতুন করে বেঁচে ওঠার পর তার পুরো পার্সোনালিটিটাই পাল্টে গেল, তার স্বভাব, তার কথাবার্তা, তার আচার বিচার সবকিছু। আবার এরমও হয় জীবিত ব্যক্তির আত্মাকেই অন্য আত্মা রিপ্লেস করে দিল। এটা পজেস বা ভর হওয়ার ব্যাপার নয়, কিন্তু রিপ্লেস বা বদল করার ব্যাপার। আচ্ছা, তো ये बात है। যতদূর মনে পড়ছে 80-র দশকে ইউপিতে এরকম একটা কেস হয়েছিল, সেটা কোর্টে অব্দি উঠেছিল। আরো কত কেস আছে এরকম। পেরওয়ালে বাবা কি করে এটা করলেন? উনি যা বললেন সেটা হলো এরকম। প্রভাবল্লীর সেই পিশাচকে আটকাতে গিয়ে উনি বুঝতে পারেন যে তাকে আটকাতে গেলে ওনার নিজের আসল শরীর ত্যাগ করা ছাড়া গতি নেই। কারণ পিশাচকে পরাস্ত করতে গেলে তার আল্ট্রাস লেভেলের সূক্ষ্ম দেহে পিশাচের সাথে লড়াই করতে হবে। তিনি সেটাই করলেন। সাময়িকভাবে পিশাচকে সফলভাবে বেঁধে রেখে তিনি জনক করে নিজের বাসস্থানে ফিরে গেলেন, হাভেলি থেকে অন্তর্হিত হয়ে। এই পিশাচকে বেঁধে রাখাটা ছিল সাময়িক, তাই ওনাকে নিজের শরীর ত্যাগ করে পিশাচের মোকাবিলা করতে হয় আল্ট্রাস লেভেলে ফিরে গিয়ে। তবে কোনো কারণে উনি নিজের শরীরে পুনরায় প্রবেশ করতে পারেননি। হয়তো আল্ট্রাস লেভেলে ওনার যা সময় লেগে গিয়েছিল ততক্ষণ ওনার শরীর সংরক্ষণ করে রাখা সম্ভব হতো না। সেই অ্যাস্ট্রাল টাইমের ব্যাপারে তো আমাদের কোনো ধারণা নেই। পার্থিব সময়ের হিসেবের সাথে সেটা নাও মিলতে পারে। ওটা তো আলাদা একটা ডাইমেনশন। প্রতাপ বাহাদুরের হাভেলি সাপমুক্ত হলেও নিজের শরীরে আর প্রবেশ করতে পারলেন না পেরওয়ালে বাবা। এদিকে ওনার কিছু সাধনা বাকি ছিল, তাই তার প্রয়োজন ছিল একটা নতুন সাধক শরীর। ওনার সাথে আল্ট্রাস লেভেলে যোগাযোগ হয় এই বৌদ্ধ লামার। দুজনেই এনলাইটেন্ড মানুষ। ইনি শরীর ত্যাগ করতে চাইছিলেন, আর পেরওয়ালে বাবা করতে চাইছিলেন নতুন শরীর ধারণ। একদিন রাতে লামার আত্মা শরীর ত্যাগ করল, আর পেরওয়ালে বাবার আত্মা প্রবেশ করল লাদাখি লামার শরীরে। সে থেকে উনি এখানেই আছেন, এখানকার একজন হয়ে। খোলসটাই পাল্টেছে শুধু। এই অবধি বলে একটু থেমে সত্য সিম্মিকে জিজ্ঞেস করলো, কি ভাবছো? না, ভাবছি যে এই এক জীবনে আর কি কি দেখতে আর জানতে পারবো তা সত্যিই জানি না। সেই ওনার সাথে এরকম ভাবে এই সুদূর লাদাখে হঠাৎ করে সাক্ষাৎ হয়ে যাবে, তা কে ভেবেছিল বলো? তাও আবার এমন একজনের সাথে যিনি সাধারণ মানুষের কাছে মৃত। বসং সিচির নানি। এটা বলে একটু থেমে সত্য পুরো শ্লোকটা মনে করার চেষ্টা করলো। সিম্মি জিজ্ঞেস করলো, মানে? ভগবত গীতার একটা শ্লোক বলছিলাম। ও আচ্ছা, আই সি। ইয়ে, ওনার সাথে ঠিক কোথায় দেখা হলো তোমার? হ্যাঁ, চলো তোমায় নিয়ে যাবো ওই মঠে। আমিও ওখানেই দেখা পাই ওনার। দুপুর অনেকটা গড়িয়ে গেছিল। একটা ক্যাফেতে হালকা লাঞ্চ সেরে নিয়ে দুজনে মিলে পেরওয়ালে বাবার সাথে, মানে প্রধান লামার সাথে দেখা করার জন্য মোনাস্ট্রির উদ্দেশ্যে অগ্রসর হলো ওরা।
শুনছিলেন আলাপন রায়চৌধুরীর কলমে তিব্বতের রাক্ষস রহস্য। কেমন লাগলো আজকে গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে আরও একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল আবির, আয়ুষী, মৃন্ময় ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।